থ্রিল চার্জার ইউটিউব চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। থ্রিল চার্জারের নতুন সংযোজন। এখন আপনারা আমাদের সুপার থ্যাঙ্কস কিনে আমাদের সাপোর্ট করতে পারেন আরও ভালো ভালো গল্প আপনাদের শোনানোর জন্য। কমেন্ট বক্সে গিয়ে একেবারে ডান দিকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনারা আমাদের কন্ট্রিবিউট করতে পারেন নিজেদের সাধ্য মতন। ধন্যবাদ। বছর 17-18 ভিখারি ছেলেটিকে সকলেই অগ্রাহ্য করে এগিয়ে যায় ব্যস্ত জীবনের আড়ালে। তবে সে নাকি সব জানে। পৃথিবীর সৃষ্টির আদি থেকে অন্ত অবধি সবটাই তার নখদর্পণে। দেখতে অক্ষম হলেও সে সব কিছুর নাকি গন্ধ পায়। রেডিও যোগে উজানের জীবনে হঠাৎ প্রবেশ বলু নামের এই ছেলেটির। হাতে ভিক্ষার বাটি আর গলায় মা সরস্বতীর বরপ্রাপ্ত সুর সম্বল করে জীবন চলে তার। সে জানে উজানের বর্তমান, অতীত, ভবিষ্যৎ, সব কিছু। আচ্ছা, এবার একটু অতীতে ফেরা যাক। রাজা প্রতাপ মল্লর দরবারে চলছে এক ভয়ানক অরাজকতা। বন্দিনী ভানুমতির গর্ভে কে পালিত হচ্ছে? মহামন্ত্রী সুরসেন কোন পাপ লুকোতে বলি দিলেন ভানুমতির জীবন? তাদের সঙ্গে আজকের এই বলু উজানদেরই বা কি সম্পর্ক? থ্রিল চার্জারের আজকের বিশেষ নিবেদন লেখক শিবাঙ্গনের কলমে একটি টান টান অনবদ্য থ্রিলার কাহিনী, জন্মান্ধ প্রথম পর্ব। পাহাড়ের ধাপে ধাপে ধীর পায়ে উঠে আসে দুই সশস্ত্র রক্ষী, যাদের এক হাতে ধরা উদ্ধত তরবারি। মাথার কেশবন্ধনী তারা খুলে রেখে এসেছে নিচেই। এটাই এই দেশের প্রথা। মৃত্যুপথযাত্রীকে তার অন্তিম যাত্রায় নিয়ে যেতে শিরস্ত্রাণ খুলে রাখেন রক্ষীরা। তাদের অন্য হাতে ধরে রাখা একটা মোলায়েম রেশমের বস্তা। বেশ ভারী হওয়ায় সেই বস্তাটি টেনে পাহাড়ের ধাপেতে তুলতে বেশ কষ্টই হচ্ছে ওই প্রহরী দুজনের। তাছাড়া দ্বীপ্রহরের পর থেকে হালকা বৃষ্টি পড়ছে। এমনিতেই আজ অমাবস্যা। বাকি পৃথিবীতে অন্যান্য দিনের তুলনায় একটু বেশি অন্ধকার হওয়ারই কথা। তবে এখানে পাহাড়ের নিজস্ব একটা আবছা আলো আছে। কথিত আছে পশুপতিনাথ মন্দিরে মহাদেবের মস্তক বিরাজ করছে, আর চন্দ্রমৌলি মহাদেবের মাথায় অবস্থান করছেন ক্ষীণ চন্দ্রদেব। মহামৃত্যুঞ্জয়ের স্পর্শে তিনি অবিনশ্বর, তাই সবসময় একটা প্রচ্ছন্ন আলো থাকে এখানকার পাহাড়ে। লোকে বলে এই আলো নাকি পশুপতিনাথ মন্দিরের গর্ভগৃহ থেকে আসে। সে ঘন ঘোর অমাবস্যা হলেও পশুপতিনাথের মস্তকের ক্ষীণ চন্দ্রর আলোক তেজ কখনো বিনষ্ট হয় না। আর এ কথাও সত্য, অমাবস্যাতেই এই চন্দ্রপ্রভা বেশি ভালো করে প্রতিভাত হয়। এখানকার মানুষদের এটাই মনের বিশ্বাস। চরম হতাশাতেও তাই মানুষজনেরা আশা ছাড়েন না। তারা বিশ্বাস করেন ভগবান পশুপতিনাথের আশীর্বাদ সব সময় তাদের উপর আছে। আর সেই আলো পাহাড়ের প্রতিটা প্রস্তরে প্রতিফলিত হয়ে সৃষ্টি করে এই অপার্থিব আলোর মায়াজাল। আর সেই স্বর্গীয় আলোকদূতিকে সম্বল করেই সেই দুই প্রহরী ধীর পায়ে এগিয়ে চলেন উপরের দিকে। রাজনের নির্দিষ্ট করে রাখা প্রস্তর প্রকোষ্ঠর উদ্দেশ্যে পাথরের খাঁজে খাঁজে পা রেখে অত্যন্ত সতর্কতার সাথে ওনারা উঠে আসেন একটা বড় পাথরের বাঁধানো চাতাল মতো জায়গায়। ওই মোলায়েম রেশমের মধ্যে যে বন্দিনী আছেন তিনি তখনও তন্দ্রাচ্ছন্ন। তীব্র মাদকের প্রয়োগে তিনি একটা ঘোরের মধ্যে রয়েছেন। তিনি জানেনও না তার অন্তিম পরিণতি কি হতে চলেছে। তিনি প্রগাঢ় নিদ্রামগ্ন। তার শরীরে রাজরানীর অলঙ্কার, মাথায় সোনার মুকুট, গলায় সাতনরি হার, 10 আঙুলে নানা মণিমুক্ত খচিত আংটি, সোনার সুতোয় কাজ করা রাজকীয় জমকালো শাড়ি, আর সব থেকে বড় কথা তার কোমর বন্ধ। এটি
রাজ পরম্পরার নিদর্শন। রাজবংশের প্রতীক এই কোমরবন্ধ। সোনার তৈরি এই কোমরবন্ধটি 6টি বড় হিরে দিয়ে সাজানো। এই কোমরবন্ধটিতে শুধুমাত্র দেশের পাট রানীর অধিকার। আর পাট রানী সৌদামিনী নিজে স্বেচ্ছায় সেই কোমরবন্ধ দিয়েছেন এই বন্দিনীর উদ্দেশ্যে, তার অন্তিম ইচ্ছা পূরণ করতে। কিন্তু কি সেই অন্তিম ইচ্ছা? সেই বন্দিনী কি আদৌ চেয়েছিল এত আভূষণ, এত স্বর্ণালঙ্কার? না, রানী বুঝতে পারেননি। পাটরানী সৌদামিনী ব্যর্থ হয়েছেন সেই বন্দিনীর অন্তিম ইচ্ছা বুঝতে। ওর মৃত্যু আসন্ন। রাজার নির্দেশে সেই বন্দিনীকে নিয়ে যাওয়া হচ্ছে তার মৃত্যু কূপের দিকে। তবে কেমন হবে সেই মৃত্যু? তার বিভৎসতা সম্পর্কে কোনো ধারণা নেই সৌদামিনীর, এমনকি সেই প্রহরী দুজনেরও। ওরা শুধু জানেন এটা রাজনির্দেশ। এর অবমাননা করার কিংবা প্রতিরোধ করার অর্থ নিজের মৃত্যুকে ডেকে নিয়ে আসা। তাই যখন রানীর সামনে দিয়ে সেই বন্দিনীকে নিয়ে যাওয়া হয়, তখনও তিনি বাকরুদ্ধ ছিলেন। রক্ষীরা ওই বন্দিনীকে নির্মম মৃত্যুর দিকে নিয়ে গেলেও তারা সেই কাজ করছেন খুব সাবধানে, কারণ ওদের রাজন বলে দিয়েছেন রেশমের বস্তার মধ্যে করে নিয়ে যাওয়া রমণীর শরীরে যেন কোনো আঘাত না লাগে। সেই বস্তার ভিতরের মানুষটা যে অত্যন্ত প্রিয় রাজার, তাই তার জন্য বিশেষভাবে তৈরি করে আনানো হয়েছে এই রেশমের মোড়ক, যাতে ভিতরের বন্দিনী মানুষটার শরীরে বিন্দুমাত্র ক্ষত না হয়। সেই মানুষটা যেন তার শেষ প্রাণবায়ু শরীর থেকে বের হয়ে যাওয়ার আগে পর্যন্ত বুঝতেই না পারেন মৃত্যু যন্ত্রণা কি। রাজকার্যের জন্য এই সিদ্ধান্ত, আর সাথে রাজনের নিষ্ঠুর পাশবিকতা দেখে মনটা কেঁপে উঠেছিল সৌদামিনীরও। কিন্তু তাই কি? রাজন কি সত্যি সেটাই করছেন যেটা তিনি মুখে বলছেন? অবশেষে একটা নির্দিষ্ট পাহাড়ের চাতালে এসে থমকে দাঁড়িয়ে যায় রক্ষীরা। এখন তারা পৌঁছে গেছেন সেই ভয়ঙ্কর মৃত্যু গহ্বরের সামনে। ধীরে ধীরে পাথরের ঢাকনা ঠেলে সরিয়ে ফেলেন সেই দুজন রক্ষী। আর ঠিক তখনই ভেতরটা দেখেই ওনাদের হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। ভয়ে কেঁপে ওঠেন ওই দুই রক্ষী। বন্দির ভয়ানক অন্তিম পরিণতির কথা মনে হলেও নিজেদের কথা ভেবেই মনটা শিউরে ওঠে ওনাদের। রাজন বলে দিয়েছিলেন বন্দিনী যেন ওই গহ্বরে সজ্ঞানে প্রবেশ করে, আর মৃত্যুর আগে ওর প্রতিটা আর্ত চিৎকার যেন উনি ওনার নিজের কানে শুনতে পান। সেই আজ্ঞা পালনের জন্য শায়িত নিদ্রিত বন্দিনীর মুখে হিমশীতল জলের ছিটে দিয়ে জাগিয়ে তোলা হয় তাকে। শীতল স্পর্শে একটু যেন নড়ে ওঠেন সেই বন্দিনী। ঘোর কাটতে অবাক চোখে সেই রমণী তাকিয়ে থাকে রক্ষী দুজনের দিকে। শূন্য সে দৃষ্টি, শুধু তাতে এক রাশ প্রশ্ন। বিগত কয়েকদিনের ঘটনা পরম্পরায় সেই বন্দিনী নিজেও বুঝতে পেরেছিলেন মৃত্যুদণ্ডই তার জন্য অপেক্ষা করে আছে। হয় মুণ্ডচ্ছেদ, নতুবা তাকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হবে শহরের কেন্দ্রে। সাথে জুটবে এক রাশ অপমান ও লাঞ্ছনা। এই দুটি পরিণতির জন্যই মানসিক প্রস্তুতি সে নিয়ে রেখেছিল। কিন্তু এ কোন অজানা শাস্তির বিধান তাকে দিলেন রাজাধিরাজ প্রতাপ মল্ল? ঘোলাটে চোখে একবার চারপাশটা তাকিয়ে দেখে নেন সেই বন্দিনী। পাহাড়ের উঁচুতে ঠান্ডা শীতল বাতাস এসে ছুঁয়ে যায় ওনার শরীরকে। কোমরে বাঁধা কোমরবন্ধ খুলে রক্ষীদের একজনের হাতে দেন সেই বন্দিনী। ধীরে ধীরে তিনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। জনসমক্ষে তাকে শাস্তি দিতে গেলে প্রজাদের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে, তাই সব ব্যবস্থা করা হয়েছে এই রাতের অন্ধকারে। ঠোঁটের কোণে মৃদু তির্যক হাসি খেলে যায় বন্দিনীর। রক্ষী, এই হীরকখচিত কোমরবন্ধন আমার নয়,
রানীমাকে বলো ওনার এই মহানুভবতার জন্য আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। তবে এ বস্তু রাজ পরম্পরার প্রতীক, কিন্তু এ তো আমি চাইনি। এতে আমার কোনো অধিকার নেই। এই সম্মান রানী সৌদামিনীর কাছেই থাক। আমি চেয়েছিলাম খুব সামান্য একটা বস্তু। যাই হোক, তোমাদের রাজন হয়তো এই সামান্য অসামান্যর পার্থক্য বোঝার জায়গাই নেই। ওনার অহংকার আর দম্ভ ওনাকে অন্ধ করে রেখেছে। কথাগুলো বলতে বলতেই মুখের ভাষা আবার জড়িয়ে আসে সেই বন্দিনীর। পাহাড়ের ধাপ থেকে দূরে দেখা যাচ্ছে ভগবান পশুপতিনাথ মন্দিরের চূড়া। সেই দিকে তাকিয়ে স্থির হয়ে যায় সেই বন্দিনী। তার চোখ থেকে নেমে আসে দুটো জলের ধারা, কিন্তু রক্ষীরা অসহায়। মহামন্ত্রীর ভুল তারা আর করবেন না। তারা রাজা মশাইয়ের আদেশ পালনে বাধ্য। ওরা ধীরে ধীরে সেই বন্দিনীকে নামিয়ে দেন ওই পাথরের গর্তের অতলে, যেখানে শিকারের জন্য অপেক্ষা করে আছে লক্ষ লক্ষ মাংসাশী জোঁকের দল। রাজন বলে দিয়েছিলেন ওই বন্দিনীর শরীর যখন খুবলে খেতে শুরু করবে সেই জোঁকরা, তখন যেন তার প্রতিটা আর্ত চিৎকার উনি শুনতে পান। কিন্তু তাকে অবাক করে দিয়ে সেই বন্দিনী নিশ্চুপ থেকে যান। শুধু ওনার দু চোখে তখন আগুনের তেজ, যেন কোনো যন্ত্রণা তাকে ছুঁয়ে যেতে পারে না। শুধু ওনার মনের ভিতরের প্রতিশোধ স্পৃহা প্রতিফলিত হয় ওনার চোখে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেই মৃত্যু গহ্বরের দরজা বন্ধ করে দেয় রক্ষীরা। কিন্তু ততক্ষণে সেই ক্ষুধার্ত জোকের দল শুষে নিতে শুরু করেছে টাটকা মনুষ্য রক্ত। কিন্তু সেই বন্দিনীর মুখে এতটুকু কষ্টের অভিব্যক্তি নেই, বরং তার চোখে তীব্র ঘৃণা আর ক্ষোভ। তার চোখের দিকে তাকিয়ে থাকতে পারেন না রক্ষীরা, যেন সেই দৃষ্টি তাদেরকে ধ্বংস করে দেবে। তাই নিজেদের রক্ষার্থে তারা তাড়াতাড়ি ঢাকনা বন্ধ করে নেমে আসে নিচে। ঘড়িতে সকাল 9:45। কলকাতার অফিস পাড়ায় একটা চরম ব্যস্ততা। হাওড়া থেকে ভিড়ে ঠাসা বাস পরপর ছুটে চলেছে নিজের নিজের গন্তব্যের দিকে। বাদুর ঝোলা হয়ে প্রায় 1 ঘন্টা জার্নি করার পর একটু বসার সিট পেয়েছিল উজান। একে বাসটা এরকম টুটি চাপা ভিড়, তাই সেই বাসে যে ওঠা নামার সময় হুড়োহুড়ি হবে সে বলাই বাহুল্য। যাই হোক, নামতে গিয়ে পিছন দিক থেকে একটা রাম ঠেলা। প্রায় হুমড়ি খেয়ে পড়েই যাচ্ছিল উজান। পিছন দিক থেকে হঠাৎ একটা ধাক্কা একরকম ছিটকে ফেলেই দিয়েছিল ওকে। সবারই বাস থেকে নামার তারা, অফিস টাইমে যা হয় আর কি। সবাই ছুটছে ছুটছে আর ছুটছে। ছুটে কোথায় তাদের পৌঁছতে হবে তার বিন্দু বিসর্গ জানে না কেউ, তবু ছুটছে, যেন ছুটতে হয় বলেই ছুটছে। যাই হোক, উজান প্রায় মাটিতে পড়ে যাওয়ার সময় কোনো মতে কেউ একজন ওকে ধরে ফেলে, না হলে একেবারে সারে সর্বনাশ হয়েছিল আর কি। গায়ের লেগে থাকা ধুলো ঝেড়ে কোনো মতে উঠে দাঁড়িয়ে একটা কৃতজ্ঞতা বোধ থেকেই সেই মানুষটার হাতটা ধরে নেয় উজান। অনেক ধন্যবাদ দাদা, ভাগ্যিস আপনি ছিলেন, না হলে তো আমি পড়েই যাচ্ছিলাম। না না, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আছি তো। উজান এতক্ষণে ভালো করে সেই ছেলেটার দিকে খেয়াল করে দেখে। ছেলেটি অন্ধ, তবে বয়স বোধ হয় 17-18 হবে। চোখে কালো চশমা, হাতে লাঠি। রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। সামনে একটা ছোট বোর্ড। খুব সম্ভবত ছেলেটা ভিক্ষা করছে, তবে ওই ছেলেটির ভিক্ষা করাটা একটু অন্যরকম। ছেলেটি গান করছে, ভাটিয়ালি লোকসঙ্গীত। ওর অন্য হাতে একটা মাউথপিস। তুমি গান করো? হ্যাঁ, ওই একটু চেষ্টা করি মাত্র, আর কিছু তো সেভাবে জীবনে শেখা হয়নি, তাই এই গান করেই যেটুকু উপার্জন হয়
সাধারণত এরকম গান গেয়ে ভিক্ষা অর্জন অনেকেই করে, তাই সকলের ক্ষেত্রে উজান এতটা ধ্যান দেয় না। কিন্তু যেহেতু এই ছেলেটা ওর একটা উপকার করেছে, তাই নিজে আগ বাড়িয়ে উজান বলে ওঠে, আমাকে একটা গান শোনাবে? আর হ্যাঁ, তুমি আমার থেকে বয়সে অনেক ছোটই হবে, তাই তোমাকে তুমি করেই বললাম। আমার আসলে ওই আপনি আগে ঠিক আসে না। ছেলেটা যেন তৈরি হয়েই ছিল। উজান কথাটা শেষ করার সাথে সাথেই বলে ওঠে, না না, তাতে কি হয়েছে? গান শুনবেন? কোন গান শুনতে চান বলুন? যেটা তোমার শোনাতে ইচ্ছে হয়, তোমার ইচ্ছে মতো। আমার ইচ্ছা মতো? ঠিক আছে, আমি তবে আপনাকে আমার জীবনের একটা গান শোনাবো, আর তারপর আপনার জীবনের থেকে একটা। আমার জীবনের গান? তুমি জানো আমার জীবন কেমন? কোনো ধারণা আছে আমার জীবন সম্পর্কে? ছেলেটা কোনো কথা বলে না, গান শুরু করে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, আকুল দরিয়ার পানে কুল নাই রে। উজান মন্ত্রমুগ্ধর মতো শুনতে থাকে ওর গান। ও ততক্ষণে বুঝে যায় এটা এই ছেলেটার ভিক্ষা করার একটা নতুন স্টাইল। ওর জীবনের গান বললে লোকে বেশি মনোযোগ দিয়ে শুনবে, আর ওকে 2 পয়সা বেশি ভিক্ষা দেবে, তাই এই পদ্ধতি। মনে মনে ওর ভিক্ষা চাওয়ার পদ্ধতির তারিফ করে উজান। ওদিকে সেই ছেলেটা গান শেষ করে চুপ করে দাঁড়িয়ে, তবে এখন যেন ছেলেটা মন দিয়ে কিছু একটা ভাবছে। কি গো, বললে যে এবার আমার জীবনের থেকে গান শোনাবে, তার কি হলো? কি শোনাবে, শোনাও। এই দেখো, গাইলাম তো, এটাই তো আমার জীবনের গান। এবার তোমার জীবনের থেকে। কি যে বলো, এটা তো খুব জনপ্রিয় একটা লোকসঙ্গীত। তোমার জীবনের গান হতে যাবে কেন? আমি তো আমার অনুষ্ঠানে প্রায় এই গানটা বাজাই, আমার খুব ভালো লাগে শুনতে। হ্যাঁ, সে তো তোমার ভালো লাগবেই। আমার জীবনের গান বলেই তো তোমার এত ভালো লাগে। হ্যাঁ, কি বললে? সে পরে শুনবে। এখন আপনার এখন গান শুনতে গেলে চলবে? স্টুডিওতে যেতে হবে না, আপনি পা চালিয়ে যান, ওরা আপনার জন্য অপেক্ষা করে আছে। উজান জানে ওর হাতে এখন যথেষ্ট সময় আছে। ওর স্লটের সময় সকাল 11:30। এখনো হাতে ঢের সময়। রাস্তাটা পার হলেই তো ওর রেকর্ডিং স্টুডিও। ও হেসে ফেলে ছেলেটার চাতুরিতে। যেই না চেপে ধরলো অমনি কথা ঘোরাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার এখন তাড়া আছে তাই না? আর সেটা আমি জানি না, তুমি জানো। বাহ, বেশ বেশ। জানি তো, আমি সব জানি, কিন্তু এখন আপনি যান। গোবর্ধনবাবু আপনাকে অনেকক্ষণ ফোনে ধরার চেষ্টা করছেন, পাচ্ছেন না। উনি কিন্তু বেশ রেগে গেছেন আপনার ওপর। ও, গোবর্ধন বাবুকেও চিনো দেখছি, খুব ভালো। তা তোমাকে একটা কথা বলি, আমার হাতে এখনো সময় আছে। আমার রেকর্ডিং এর স্লট সকাল 11:30টায়, এখনো 1 ঘন্টা বাকি, বুঝলে? সে তো ঠিকই, কিন্তু আপনার আগে যার স্লট ছিল তিনি আসতে পারেননি, তাই গোবর্ধনবাবু আপনাকে আগে ডেকে নিতে চাইছিলেন। বাহ, বেশ ভালো গল্প বলো তো। গোবর্ধন বাবু আমাকে ডেকে নিতে চাইছিলেন, সেটা উনি আমাকে না বলে তোমাকে বলেছেন। বাহ, খাসা ব্যাপার তো। না না, আমাকে কেন বলবেন? আপনাকে তো ফোন করেছিলেন, কিন্তু আপনার মোবাইল ফোনটা তো বাড়িতে ফেলে এসেছেন, তাই বাধ্য হয়ে। আমি ফোন বাড়িতে ফেলে এসেছি? দেখো, ফাজলামি করার কিন্তু একটা সীমা আছে। হ্যাঁ, কথাটা বলেই উজান ওর পকেটে হাত দেয়। ওর মোবাইলটা নেই। তারপরেই ওর পিঠের থেকে ব্যাগটা টেনে দেখতে থাকে ব্যাগে মোবাইলটা আছে কিনা। কোথাও একটা ফোনটা থাকলেই ওই অন্ধ ছেলেটাকে ও প্রমাণ করে দিতে পারবে ও ভুলভাল বকছে, আর যেটা বলছে সেটা ওর নিছক কল্পনা ছাড়া আর কিছু নয়। ব্যাগে আপনার মোবাইল নেই, বাড়িতে পড়ে আছে আপনার রাইটিং টেবিলে, গীতবিতানের পাশে। কাল রাতে তো আপনি সেলফে তুলে রাখতে ভুলে গিয়েছিলেন, আর আজ সকাল হতে তাড়াতাড়ি করে বেরিয়ে আসেন। উজান কেমন যেন একটু ঘাবড়ে যায়। এ কথাটা ঠিক। গতকাল সন্ধ্যায় ও গীতবিতানটা নিয়ে বসেছিল। সামনের রবীন্দ্র জয়ন্তীতে ও আর রচনা একটা ডুয়েট শ্রুতি নাটক উপস্থাপনা করবে ঠিক করেছে।
তারই প্রস্তুতিতে গতকাল ও আর রচনা বসেছিল গীতবিতানটা নিয়ে, আর সেটা টেবিলের উপরই রয়ে গিয়েছিল। কিন্তু তার পাশে ওর মোবাইল ফোনটা রয়ে গেছে, এটা তো জানতো না। তন্ন তন্ন করে খুঁজেও ব্যাগে ওর মোবাইল ফোনটা খুঁজে পায় না উজান। তবে কি এই অন্ধ ছেলেটা সত্যি কথা বলছে? কিন্তু সেটাই বা কি করে সম্ভব? ও এত কিছু জানবে কি করে? কিন্তু তুমি আমাকে বলো, এই কথাটা তুমি কি করে জানলে? দাদা, সে আমি পরে বলবো। আপনি এখন যান। গোবর্ধন বাবু আপনাকে যোগাযোগ করতে না পেরে রেগে আগুন হয়ে আছেন, আপনি এক্ষুনি যান। উজান কিছুটা উদ্ভ্রান্তের মতো ছেলেটার দিকে তাকিয়ে থাকে, তারপর চৌকিতে লাফিয়ে ওঠে। আচ্ছা, তো তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। যাবে না কিন্তু, আমার তোমার সাথে কথা আছে। ঠিক আছে দাদা, আমি যাব না, কোথাও যাব না। আর তার থেকে বড় কথা, কোথায় বা যাব? আমাকে যে এখানে থাকতেই হবে, আমি তো আপনার জন্যই এসেছি। শেষের কথাগুলো শুনতে পায় না উজান। ও ছুট দেয় স্টুডিওর দিকে। ছেলেটার কথা বিশ্বাস করতে একেবারেই মন চাইছে না, কিন্তু ও যেন কিছুতেই ছেলেটার বলা কথাগুলো ভুলতে পারছে না। স্টুডিওতে ঢুকতেই রচনা প্রায় ছুটে আসে। এই কি রে, কোথায় থাকিস তুই সারাদিন? আর ফোন করলে ফোনটা ধরিস না কেন? কতবার আমি তোকে ফোন করলাম বলতো? আর ওদিকে গোবর্ধন দাও কতবার তোকে ফোন করলো, আর তুই একবারের জন্য ফোনটা ধরলি না? উজান যে ফোনটা বাড়িতে ফেলে এসেছে সেটা জানায় রচনাকে। আর বলিস না, ফোনটা বাড়িতে ফেলে এসেছি রে, তাই তোরা ফোন করলো আমি বুঝতে পারিনি রে। কিন্তু কি হয়েছে বলতো? সবাই মিলে ডাকাটাকি শুরু করেছিস কেন? আমি কি এক্ষুনি মরে যাচ্ছি নাকি? এই চুপ একদম, একটা গাট্টা মারবো। এসব উল্টো পাল্টা কথা কেন বলিস তুই সবসময়? হ্যাঁ, আর শোন, একটা ইম্পর্টেন্ট কথা, আজকে সুমন কিন্তু আসতে পারেনি। ওর মা খুব অসুস্থ, ওর মাকে নিয়ে ও নার্সিং হোমে গেছে ভর্তি করতে। সে কি রে, কি হয়েছে? কখন হয়েছে? কোনো অ্যাক্সিডেন্ট? আরে কার্ডিয়াক অ্যারেস্ট, তবে সেরকম ম্যাসিভ নয়। আচ্ছা, তোর তো 11:30 থেকে স্লট, তাই তো? এই জন্যেই তোর গোবর্ধন দা বলছিলেন যে যদি তুই সুমনের স্লটটা আজকে একটু করে দিস, তাই আর কি। ইস, খুব ভুল হয়ে গেছে রে। আসলে ফোনটা বাড়িতে ফেলে আসতে এই বিপত্তি। তা গোবর্ধনটা কোথায়? আমি গিয়ে ম্যানেজ করছি। আরে ওই তো অফিস রুমেই তো ছিল, দেখলাম। দেখ না, ওখানে গিয়ে দেখ, ওখানেই থাকবে, কোথায় আর যাবে। হ্যাঁ রে রচনা, সুমন তো বললি আসেনি, তবে এখন ওর স্লটটা নিচ্ছে কে? ম্যানেজ করলি কি করে? সুমি রয়ে গিয়েছে। তবে কি জানিস তো, আজ না একটা ভালো ব্যাপার হয়েছে। আজ ও স্টুডিওতে আসার সময় একটা ছেলেকে দেখেছিল, মানে ওই বড় রাস্তাটার দিকে। ছেলেটা জানিস জন্ম থেকেই অন্ধ, কিন্তু কি সুন্দর গান গায় ভাই। আর ওই কি যেন, হ্যাঁ, ভাটিয়ালি লোকসঙ্গীত। সুমি ওকে নিয়ে এসে কোনো মতে আজকের স্লটটা ম্যানেজ দিয়েছে। তবে ছেলেটা কিন্তু অসাধারণ গান গায়, পুরো জমিয়ে দিয়েছে আজকেও। একটা অন্ধ ছেলে রাস্তার ওপারে সুমির সাথে দেখা হয়েছে, কখন বলতো? ও মা, কখন আবার? সুমি যখন আসছিল তখন, আবার কখন? ও তো বললো গান গেয়ে ছেলেটা নাকি ভিক্ষা করছিল, ঠিক ওই বাস স্ট্যান্ডের শেডটার পাশে দাঁড়িয়ে। সুমি তো একটু আগেই এসে গেল, তখনই ওর সাথে কথা হয়েছিল। জানিস তো, আমি যখন আসছিলাম, মানে ধর এই মিনিট 2-3 আগেও ঠিক এইরকমই একটা ছেলেকে ওখানে দেখলাম, জন্মান্ধ, খুব সুন্দর গান করছিল। কিন্তু এই ছেলেটা তো অন্য ছেলে, তাই না? সুমির সাথে যে ছেলেটা দেখা হয়েছে সে তো বলছিস এখানে আছে, তাই তো বললি? হ্যাঁ, আমি তো মানে সেরকমই তো শুনলাম। তাও তুই একটা কাজ কর না, একবার ওই রেকর্ডিং রুমে গিয়ে দেখ না, ছেলেটাকে দেখলে হয়তো তুই চিনতে পারবি, তাই না? সেই ভালো, একবার দেখেই আসি। উজান প্রায় ছুটে এগিয়ে আসে রেকর্ডিং রুমের দিকে। কাঁচের দরজার বাইরে থেকেই দেখতে পায় ওই ছেলেটাই বসে আছে সুমির সাথে। তখন শ্রোতাদের একটা গান শোনানো হচ্ছে, তাই ওদের দুজনের আপাতত একটু গ্যাপ। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে। উজান চমকে ওঠে। আরে, ঠিক এই গানটাই তো ওই ছেলেটা শোনালো একটু আগে। উজান দেখতে পায়
সুমি ওই ছেলেটাকে কিছু একটা বলে বোঝাতে ছেলেটা ঘাড় কাত করে সম্মতি জানায়, আর সুমি ওর চেয়ার থেকে উঠে বেরিয়ে আসে কাঁচের দরজা ঠেলে। তবে দরজার ঠিক বাইরেই যে উজান ওর জন্য এভাবে অপেক্ষায় থাকবে সেটা সুমি বুঝতে পারেনি। দরজা খুলেও বেরোতেই ওর হাতটা খপ করে ধরে নেয় উজান, তারপর ওকে টেনে নিয়ে যায় কফি ভেন্ডিং মেশিনের টেবিলে। আরে কি হলো, কি রে টানছিস কেন এরকম করে? ওই ছেলেটা কে? ওকে তুই কোথায় পেলি? কোথায় আবার পাবো, ওই তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে গান করছিল, আমি একরকম ধরেই এনেছি। তুই তো কারোর ফোনই ধরলি না, কিন্তু সুমনের স্লটটাও তো ম্যানেজ করতে হবে, তাই না? কিন্তু কেন বলতো? না এমনি। যাই হোক, তোর হয়ে গেলে ওই ছেলে কিন্তু ছাড়বি না, ওকে বসিয়ে রাখবি। ওর সাথে আমার একটু দরকার আছে, ঠিক আছে? জো হুকুম স্যার। শোন, আমাদের প্রোগ্রামটা হয়ে গেলে আমি ওকে ভিজিটার রুমে বসতে বলেছি, আর গোবর্ধনদাকে বলে একটা লাঞ্চ প্যাকেটও আনিয়ে দিচ্ছি। তোর তো 11:30 থেকে, তোর হয়ে গেলে তুই ওর সাথে কথা বলে নিস। এই শোন, আমি এবার যাই রে। ঠিক আছে, তাই হবে। তুই ওর থেকে জেনে নে ও কি খাবে, চিকেন না মাটন। আমাকে টেক্সট করে দিস, আমি অর্ডার করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। সুমির হাতে দুটো কফি, একটা ওর নিজের আর একটা সেই অন্ধ ছেলেটার জন্য। কফি দুটো নিয়ে আবার রেকর্ডিং স্টুডিওতে ফিরে আসে সে। গানটা তখন একদম শেষের পথে। ভেজ। হ্যাঁ, কি বলছো? আমি ভেজ খাই। ওই যে উজানদা আপনাকে মেসেজ করে দিতে বললেন না আমি কি খাবো, মানে চিকেন না মাটন, আমি ওসব কিছু খাই না, তাই বললাম আমি ভেজ খাবো। সুমি চমকে ওঠে। উজান যে ওকে এই কথাটা বলেছে সেটা এই ছেলেটা কি করে জানলো? তার মানে ছেলেটা নিশ্চয়ই ওর পিছন পিছন গিয়েছিল আর তখনই উজানকে কথা বলতে শুনেছে। আচ্ছা ঠিক আছে। হেডফোনটা কানে লাগিয়ে সুমি শুরু করে। আপনাদের জন্য এবার আমাদের নিবেদন ক্লাসিক্যাল লেজেন্ড স্বর্গীয় কিশোর কুমারের গাওয়া কালজয়ী গান পল পল দিল কে পাস তুম রহতে হো। আর তারপর থাকছে পরবর্তী নিবেদন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে বাংলা ছায়াছবির আরেকটি স্বর্ণযুগের গান বসে আছি পথ চেয়ে ফাগুনেরই গান গেয়ে কত ভাবি ভুলে যাব মনও মানে না, মনও মানে না। তবে এবার আমরা যাব একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে, আর এক্ষুনি ফিরে আসছি পরপর দুটো অসাধারণ গানের ডালি নিয়ে। মোবাইল ফোনটা হাতের আড়াল করে সুমি উজানকে মেসেজ করে, ছেলেটা ভেজ খাবে আর ছেলেটা খুব একটা সুবিধের নয়, আমাকে ফলো করে গেছিল আর তোর সাথে আমি কি কথা বলেছি সেটাও শুনেছে। তখনই উজানের দিক থেকে ছোট্ট উত্তর আসে, ঠিক আছে। জানেন দিদি, আপনি যখন উঠে গেলেন আমার একা একা এখানে বেশ ভয় লাগছিল। ভাবলাম এখানে এত যন্ত্রপাতি, যদি কিছু ভুলভাল করে ফেলি। হ্যাঁ, তো তুমি কি করলে তারপর? আর তুমি কি করে বুঝলে এখানে তোমার সামনে অনেক যন্ত্রপাতি আছে? তুমি কি দেখতে পাচ্ছ? না দিদি, আমি দেখতে পাই না, তবে গন্ধ পাই, সব কিছুর গন্ধ পাই। গন্ধ? হ্যাঁ, গন্ধ। মানে তুমি যন্ত্রপাতির গন্ধ পেলে? হ্যাঁ, পেলাম তো। আবার বাজে কথা বলছো তুমি, যন্ত্রপাতির গন্ধ হয় নাকি? হ্যাঁ, হয়তো সব কিছুর গন্ধ হয়, শুধু তাকে গ্রহণ করতে জানতে হয়। তাই? তবে বলো তো আমার হাতে এটা কি আছে? দিদি, আপনার হাতে যেটা আছে ওটা মোবাইল ফোন, খুব সম্ভবত একটা স্যামসাং গ্যালাক্সির আই প্রো সেট। বাবারে, তুমি গন্ধ শুকে কোম্পানির নামও বলে দিতে পারো? সুমির কথা শুনে হো হো করে হেসে ওঠে বলু। আপনিও পারেন দিদি। উজান বলুর দিকে অনেকক্ষণ তাকিয়েছিল চুপচাপ। রচনা আর সুমি খেয়ে চলেছে নিজেদের টিফিনগুলো। উজান কোনোদিন টিফিন আনে না, সবাই যা টুকটাক দেয় তাতেই ওর হয়ে যায়। তবে আজ যখন বলুর জন্য খাবার আনাচ্ছিল তখনও নিজেও নিজের জন্য এক প্লেট খাবার নিয়ে নিয়েছে। ভাত, ডাল, আলু ভাজা, 2 রকম সবজি, চাটনি আর 2টো করে মিষ্টি। ওদের ক্যান্টিনে এইটুকুই পাওয়া যায়। তবে উজানের ইচ্ছা ছিল ননভেজ কিছু একটা নেবে, কিন্তু বলু যেহেতু ভেজ খাচ্ছে তাই ও নিজেও ভেজ থালি নিয়েছে।
তবে খাবারের দিকে ওর বিন্দুমাত্র মন নেই। ওর মন পড়ে আছে বলুর দিকে। ও খুব মনোযোগ দিয়ে শুনছিল বলু কি বলছে। তা হ্যাঁ রে, তুই এখানে আজ সকালে কোথা থেকে এলি বলতো? তোকে তো এখানে আগে কোনোদিন দেখিনি। কোথায় থাকিস তুই? জানিস তো সুমি, আমাদের শহরতলি থেকে এরকম অনেক মানুষ আছে যারা রোজ সকালে উঠে কলকাতা চলে আসে আর এখানে সারা দিন নানাভাবে ভিক্ষা করে যা টাকা পয়সা পায় তা নিয়ে আবার সন্ধ্যাবেলা ফিরে যায় যে যার বাড়িতে। ও হয়তো সেরকমই, তাই না রে বলুন? না না দিদি, আমার বাড়ি তো উজানদার বাড়ির পাশেই, লাগোয়া বলতে পারো। জানো তো, আমাদের বাড়ি থেকে উজানদাদের বাড়ির ছাদে যাওয়ার সিঁড়ির ধাপিও করা আছে। উজান মানে আমাদের উজান? ওর বাড়ির ছাদে তো সিঁড়ির ধাপই করা আছে। আর ও তো চন্দননগরে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে রে। হ্যাঁ রে উজান, তুই আবার কোথায় বাড়ি বানালি? তা আমাদের তো বলিসনি। ছাদে আবার ধাপওয়ালা বাড়িও করে রেখেছিস, খাওয়াবি না আমাদের? রচনা হেসে উঠলেও উজান হাসে না। উজানের বেশ মনে আছে ওদের নিশ্চিন্তপুরের গ্রামের বাড়ির ছাদে এই রকমভাবেই সিঁড়ির ধাপ করা থাকতো, যাতে বাড়ির জেঠিমা কাকিমারা পাশের বাড়ির লোকেদের সাথে গল্প করতে যেতে আসতে পারত। কিন্তু এই ছেলেটার বয়স খুব বেশি হলে 17-18 বছর, আর উজান নিশ্চিন্তপুরের বাড়ি গেছে প্রায় বছর 22-23 আগে। তাহলে নিশ্চিন্তপুরের ছেলেটার সাথে উজানের তো দেখা হওয়ার কথা নয়। আর কিছু কথা বাড়ায় না ওরা। লাঞ্চের পর ওরা চলে যায় যে যার কাজে। সুমির আজ আর কোনো স্লট নেই। ও বিকেল 4টের দিকে বেরিয়ে যায় ওর বয়ফ্রেন্ডের সাথে শপিংয়ে যাবে বলে। আর রচনা সন্ধ্যের নিউজটা রেডি করতে বসে। উজান ওকে টুকটাক হেল্প করলেও কম্পিউটারে বসে না। ওর মাথায় শুধু ঘুরছে বলুর বলা বেশ কিছু কথা। সুমি বা রচনা তা খেয়াল করেনি। যেমন ও একবার রচনাকে বলল, দিদি, তোমাকে লাল রঙের জামা পরলে খুব সুন্দর লাগে, কিন্তু তুমি কাল যে নীল জামা পরেছিলে তাতে তোমাকে মানাচ্ছিল না। উজানদাও তোমাকে বলবে ভেবেও বলল না। খুব সত্যি বলতে কি কথাটা উজানেরও মনে হয়েছিল, কিন্তু রচনা দুঃখ পাবে বলে ও কিছু বলেনি। কিন্তু এই বলু সেটা কি করে জানল? বলু তো গতকাল আসেনি। আর যদি ধরে নেওয়া যায় রচনাকে রাস্তায় দেখেছে, সেটাই বা কি করে সম্ভব? বলু তো চোখে দেখতে পায় না। তবে কি বলু উজানের মাইন্ড রিড করতে পারছে? কথায় কথায় বলু এ কথাও বলল নিশ্চিন্তপুরের পুরনো বাড়ির উঠোনে ওর বাঘবন্দি খেলার ছকটা নাকি আজও আছে, আর সেটা নাকি উজান দুদিন আগে স্বপ্নেই দেখেছিল। তখন কিছু বুঝতে পারেনি, কিন্তু এখন বলু বলতে ওর মনে পড়ল। যদি উজান এটা ধরেও নেয় বলু বলে ছেলেটা ওদের নিশ্চিন্তপুরের বাড়িতে গেছে আর কেউ ওকে ওইগুলো সব দেখিয়েছে, তাহলেও ওই বাঘবন্দি খেলার ছকটা যে উজান স্বপ্নে দেখেছে সেটাও কি করে জানবে? উজান তো সে কথা কাউকে বলেনি। তাহলে কথাটা মনে হতেই মনটা কেঁপে ওঠে উজানের। বলু এগুলো কি করে জানতে পারছে? আর ছেলেটা কোথা থেকেই বা এলো? ও তো এতদিন অফিসে আসছে, ওকে তো কোনোদিন বাসস্ট্যান্ডের সামনে দেখেনি। হঠাৎ একটা কথা মনে হতেই সবটা কেমন গুলিয়ে যায় উজানের। ওর সাথে বলুর দেখা হয় বাসস্ট্যান্ডে, কিন্তু রচনা তো বলেছিল সুমি ওকে স্টুডিওতে নিয়ে এসেছে প্রায় আধ ঘন্টা আগে। এটা কি করে সম্ভব? কিছু একটা মনে হতেই চৌকিতে স্টুডিও থেকে বেরিয়ে যায় উজান। রুদ্ধশ্বাসে ছুটতে থাকে বাস স্ট্যান্ডের দিকে। দূর থেকে দেখতে পায় সেই অন্ধ ছেলেটা দাঁড়িয়ে আছে ঠিক আগের জায়গায়। একটা গান করছে ছেলেটা। দোল 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 পাল তোল চল ভাসি সব কিছু ছাইগা এই ওরে মাঝি ওরা মাহে মায়া। প্রায় হাঁপাতে হাঁপাতে রাস্তা পার হয়ে ছেলেটার কাছে পৌঁছায় উজান। দাদা, হাঁপাচ্ছ কেন? এইভাবে কেউ রাস্তা পার হয়? কত গাড়ি যাচ্ছে বলো তো? উজান এতক্ষণে একটা ব্যাপার বুঝতে পেরেছে। এই ছেলেটাকে সাধারণ আর 5টা অন্ধ প্রতিবন্ধী ছেলে বলে ভেবে নিলে মস্ত বড় ভুল হবে। কি রে, তুই এখানে কখন এলি?
আসবো আবার কখন? আমি তো সেই সকাল থেকে এখানেই আছি। তোমার সাথে তো দেখা হলো সকালে, তোমার মনে নেই? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। কয়েক মুহূর্ত কিছু একটা মন দিয়ে ভেবেই উজান জিজ্ঞেস করে, আচ্ছা আচ্ছা বলু, আমাকে একটা কথার উত্তর দিবি? বলো দাদা। আচ্ছা বল তো দেখি, আমি আজ দুপুরে কি দিয়ে ভাত খেয়েছি? সরি গো দাদা, তোমার তো ইচ্ছা ছিল নন ভেজ খাবার, শুধুমুধু আমার জন্য তোমাকেও ভেজ খাবার খেতে হলো। আসলে জানো তো, আমি নন ভেজ ঠিকমতো খেতে পারি না, কিন্তু আমার খারাপ লাগছে সত্যি বলতে তোমার জন্য। ছেলেটার ভিতর এমন কিছু ক্ষমতা আছে যেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু ও যেন আস্তে আস্তে উজানের মস্তিষ্কের সাথে খেলা করছে। মাথাটা খুব যন্ত্রণা করছে উজানের। মাথাটা চেপে ধরে ওখানেই বসে পড়ে উজান। এই ছেলেটা ওকে একটু আঘাত করেনি, কিন্তু ও ওর মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। অজ্ঞান হয়ে পড়ে যাবার আগে ও আবছা দেখতে পায় ওই ছেলেটা ওকে বলছে, কি দাদা, একটা গান শুনবে না? তোমার জীবনের গান, তোমার যে ভীষণ বিপদ সামনে। মাটিতেই পড়ে যায় উজান। ওর দুটো চোখের সামনে জগৎটা কেমন যেন একবার দুলে উঠেই আবার সব চুপ হয়ে যায়। একটা কালো অন্ধকার নেমে আসে ওর দু চোখ জুড়ে। বাঘমতী নদীর পবিত্র জলে কিছুক্ষণ ডুব দিয়ে দাঁড়িয়ে থাকলে মনের সব কলুষতা দূর হয়ে যায়। পূর্বের নব উদিত সূর্যদেব যখন বাঘমতীর জল স্পর্শ করেন, তখনই রাজা প্রতাপ মল্ল এসে পৌঁছান নদীর তীরে। আর্য ঘাটের মধ্যে শুধুমাত্র রাজা প্রতাপ মল্লর জন্য একটি ঘাট নির্দিষ্ট, তাতে অন্য কারোর স্নানের অনুমতি নেই। লিচ্ছবি শ্রেষ্ঠ রাজা প্রতাপ মল্ল বেশ কিছুক্ষণ পর উঠে আসেন নদীবক্ষ থেকে। সেখান থেকে পদব্রজে ওনার আরাধ্য ভগবান পশুপতিনাথের মন্দিরে গিয়ে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করেন ওনার মস্তকে ধারণ করে আনা স্বর্ণ পাত্রের জল। ভগবান এখানে পূজিত হন পশুপতিনাথ নামে। সমস্ত জীবিত প্রাণীদের অধীশ্বর ভগবান পশুপতিনাথ, তাই বংশ পরম্পরায় এই প্রথাই চলে আসছে। রাজন প্রতাপ মল্ল প্রথম অর্ঘ্য নিবেদন করার পর বাকি দেশবাসী মন্দিরে প্রবেশ করার অনুমতি পায়। ধীর পায়ে ঘাটের সিঁড়ি দিয়ে উঠে আসেন রাজা। দু হাতের করতলে ধরা স্বর্ণপাত্র ওনার মাথার উপর রাখা, আর তাতে প্রথম সূর্য কিরণের পবিত্র বাঘমতীর জল। কিন্তু কয়েক ধাপ উঠেই চমকে দাঁড়িয়ে পড়েন রাজা। এ কি, এই ঘাটের সিঁড়ি বেয়ে এর আগেও কেউ উপরে উঠে এসেছে। সিঁড়ির পাথরের চাতালে তার পায়ের ছাপ স্পষ্ট। এ তো কোনো নারীর পায়ের ছাপ। কিন্তু কে সে মূর্খ যে জানে না আর্য ঘাটে রাজার আগে বাঘমতীতে নামার অধিকার আর কারোর নেই। চিৎকার করে ওঠেন অগ্নি শর্মা রাজা প্রতাপ মল্ল। মহামন্ত্রী, কে এই পাষণ্ড যে আমার আগে নদীতে অবগাহন করেছে? জানি না রাজন, হয়তো কোনো... এই রাজ্যের নিয়ম সকলের জন্য এক। খোঁজ নিন, কে এই রাজাদেশ অগ্রাহ্য করবার সাহস দেখিয়েছে। সে যেই হোক, তাকে রাজ দরবারে এনে প্রস্তুত করুন। তার বিচার হবে। তার অপরাধ কোনোভাবেই লঘু করে দেখা হবে না, আর তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। মহারাজ, বিচারের আগেই শাস্তি নির্ধারণ করে নেওয়াটা তো অনুচিত কার্য। তাই আমি বলি কি... রাজা প্রতাপ মল্লর চোখের দিকে তাকাতেই রক্ত শীতল হয়ে আসে মহামন্ত্রীর। ওনার চোখে তখন আগুন জ্বলছে। অবশেষে খোঁজ পাওয়া যায় সেই মেয়েটির, যে এই মহাপাপ কাজ করেছে। দেশের এক অনার্য কল্ব সম্প্রদায়ের রমণী তিনি। নাম তার ভানুমতী। রাজপেয়াদারা তাকে বন্দি করে আনেন রাজ দরবারে। আজ তার বিচার হবে, অথচ বিচার প্রার্থী জানেই না আজ তার বিচার হবে এমন একটা অপরাধ করার জন্য যেটা সে নিজেও জানে না। মহারাজ,
এই সেই মহাপাপী রমণী যে আর্যঘাটে নেমে আপনার আগে বাগমতীর জল স্পর্শ করে তাকে অপবিত্র করেছে। আপনি এবার এর জন্য শাস্তির বিধান করুন। আমার মতে এর একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। এই মেয়েটি আমাদের দেশের ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করেছে, তাই আমি আমার কথা বললেও রায়ের ভার রাজসভার ওপরে ছাড়লাম। আপনারা উপস্থিত সকল আমাত্যরা সকলে তাদের মতামত দিন। গোটা সভা জুড়ে একটা মৃদু আলোড়ন শোনা শুরু হয়। রাজু নিজে যখন বিধান দিয়েছেন তখন অন্য কিছু বলে নিজেদের বিপদকে নিমন্ত্রণ জানায় না কেউ, তাই এক এক করে সবাই রায় দেন মৃত্যুদণ্ড। বাকি শুধু মহামন্ত্রী সুরসেন। মহামন্ত্রী, আপনি নিশ্চুপ কেন? মহারাজ, মেয়েটি যে কাজ করেছে তা রাজনির্দেশ অবমাননা করা অবশ্যই, কিন্তু অপরাধ কিনা সে কথা বিচার করে দেখার প্রয়োজন আছে বলেই আমি মনে করি। সমগ্র রাজ্যসভায় নিশ্ছিদ্র নিস্তব্ধতা। এ কি করেছেন মহামন্ত্রী সুরসেন? রাজা প্রতাপ মল্লর সিদ্ধান্তকে ভুল বলে উনি তো রাজদ্রোহ করে বসেছেন। সকলে দেখে রাজনের মুখ থমথম করছে, একটা চাপা রাগ ওনার চোখে মুখে। আমার আদেশ অবহেলা করাটা কি অপরাধ নয়? নিশ্চয়ই সেটা ভুল, ক্ষমা করবেন রাজন, কিন্তু সেটা অপরাধ নয়। বাগমতী হল ভগবান শ্রী পশুপতিনাথ মহাদেবের দান, যিনি আর্য অনার্য সকলের সমান পূজ্য। তাই অনার্য হয়েও বাগমতীতে মেয়েটি স্নান করলে বাগমতী অপবিত্র হয়েছে বলে আমি অন্তত মনে করি না। তবে তুমি কি মনে করো? মহারাজ, আমার মনে হয় ওই অনার্য রমণীকে মৃত্যুদণ্ড দেওয়া অধিক গুরুতর শাস্তি হয়ে যাবে। ওকে রাজনির্দেশ অবমাননা ও অগ্রাহ্য করার অপরাধে সর্বাধিক কারাদণ্ড দেওয়া যেতে পারে। এরপর আপনার বিচার। কিছুক্ষণ স্থির হয়ে থাকেন রাজা প্রতাপ মল্ল। তারপর কিছু একটা ভেবে ঈষৎ মাথা নেড়ে বলে ওঠেন, আমি ওই রমণীকে দেখতে চাই। অপরাধীকে নিয়ে আসা হোক রাজদরবারে আমার সামনে। কয়েক মুহূর্তের মধ্যে সশস্ত্র প্রহরীর দল রাজদরবারে নিয়ে আসে সম্পূর্ণ রেশমের আবরণে আবৃত এক নারীকে। রাজন, এই সেই মহাপাপী রমণী যে আপনার নির্দেশ অগ্রাহ্য করে বাগমতীর জল স্পর্শ করেছে। ওকে এভাবে আবৃত করা কেন? রাজন, এই রমণী অনার্য, অস্পৃশ্য সম্প্রদায়ের। ওর দৃষ্টি এই পবিত্র রাজসভায় পড়লে রাজসভার পবিত্রতা বিনষ্ট হতে পারে। আর তাছাড়া এই অনার্য নারীকে আমরা যখন গ্রেপ্তার করি তখন ও ওর স্বামীর সাথে একান্তে ছিল। ওর স্বামী বাধা দিলে প্রহরীরা তাকে হত্যা করে আর একে নিয়ে আসে রাজসভায়। কিন্তু সেই মুহূর্ত থেকে ওর পোশাক পরিচ্ছদ মূলতই নারী নিরাবরণ বিবস্ত্রা, তাই ওকে এভাবে ঢেকে রাজসভায় আনতে বলি। সুরসেনের কথা শুনে ঈষৎ কম্পিত হয়ে ওঠেন রাজন প্রতাপ মল্ল। ওনার ডান পা হঠাৎ কেঁপে ওঠে, আর সেটা সুরসেনের নজর এড়ায় না পাশে বসে থাকা পাটরানী সৌদামিনীরও। আমি বলি কি রাজন, ওই অপরাধী নারীকে কারাগারে পাঠানো হোক। আপনি যদি চান তবে আপনি ওর সাথে কারাগারে গিয়ে দেখা করতেই পারেন। না, তার কোনো প্রয়োজন নেই মহামন্ত্রী। আমার মনে হয় এই নারীর শাস্তি মৃত্যুদণ্ডই হওয়া উচিত। না, আমি ওর পরিস্থিতি বুঝতে পেরেছি। তবে কোনো পরিচারিকাকে আদেশ দিন ওর জন্য সভ্য পোশাকের বন্দোবস্ত করতে। বলেছিলাম প্রভু, তবে দাসীরা রাজি হয়নি। বলেছে এই কাজ করলে তা হবে অনার্য সেবা, তাতে তাদের আত্মসম্মান বিনষ্ট হবে। বুঝেছি, তবে তাই হোক। একে কারাগারে নিক্ষেপ করা হোক, আর কিছু বস্ত্র একে সেখানে দেওয়া হোক। আমি রাজসভার কাজ মিটিয়ে ওই নারীর সঙ্গে দেখা করতে যাব। রাজন, যদি সেই কাজ আপনি করেন তবে কি তা আপনার কৌলিন্য খর্ব করবে না? আমার মনে হয় পড়ে থাকুক এই নারী কারাগারের অন্ধকার ভ্রুকুটিতে একাকী, তবেই হবে তার শাস্তি। আপনার আর ওর সাথে দেখা করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। রাজা প্রতাপ মল্ল কিছু বলেন না, শুধু চোখের ইশারায় বললেন ওই অপরাধীকে নিয়ে যেতে অন্ধকার কারাগৃহে, যেখানে আর কেউ যায় না, এমনকি সূর্যের আলোরও প্রবেশাধিকার নেই সেই অন্ধকূপ কারাগৃহে। কিন্তু মহামন্ত্রী সুরসেন বুঝতে পেরেছেন
ওই নারীর প্রতি একটা অদ্ভুত টান অনুভব করছেন রাজন। যেন কোনো মোহের একটা আবেশ ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে রাজাকে। রাজা কিছুতেই ওই আপাদমস্তক আবরিত নারী মূর্তির দিকে না তাকিয়ে পারছেন না। তাকে কারাগৃহে নিক্ষেপ করার পরেও রাজন কিছুতেই মনোনিবেশ করতে পারেন না অবশিষ্ট রাজকার্যে। ওনার মন বারবার করে চাইছে ওই নারীর সাথে দেখা করতে। হোক সে অনার্য, তবু তো সে এক নারী। তার শরীরের আকর্ষণ রাজা প্রতাপ মল্ল অস্বীকার করেন কি করে? রাজকার্যে আর কিছুতেই মন বসাতে পারেন না রাজা প্রতাপ মল্ল। উনি যেন কিছুতেই ভুলতে পারছেন না ওই মেয়েটিকে। সম্পূর্ণ আবরণের মধ্যেই ওই মেয়েটিকে দেখেছেন তিনি, কিন্তু তাও ওনার মন পড়ে রয়েছে ওই মেয়েটার উপরেই। উনি বুঝতে পারছেন কারো কোনো অভিযোগ অনুযোগ আর উনি শুনতে পারছেন না মন দিয়ে। ওনার মন পড়ে আছে অন্য কোথাও। ওনার মনের ভিতর একটা চাপা বিরক্তি ভাব কাজ করছে রাজসভার কাজের। কিন্তু কি করবেন উনি বুঝতে পারছেন ওই মেয়েটি ওনাকে বশ করেছে। ওনাকে ওই মেয়েটি বারবার করে টানছে ওর কাছে। একই মায়ার নেশায় জড়িয়ে ফেলেছে আমাকে ওই মেয়েটি। ও যেন আমাকে একটা কালো কোখরো সাপ দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। আমি কিছুই ভাবতে পারছি না। আমি চোখ বন্ধ করলে সেই মেয়েটির আবৃত অবয়ব আমার চোখের সামনে ভেসে উঠছে। কি অমোঘ আকর্ষণ ওই মেয়েটির! আচ্ছা, মেয়েটি কি তন্ত্র মন্ত্র জানে? মেয়েটি কি ডাকিনী বিদ্যা সিদ্ধ? নাকি এসবই আমার মনের ভুল? আসলে সে কিছুই করেনি, কিন্তু আমার এই বৃদ্ধ জীর্ণ শরীর হঠাৎ এক রমণীকে দেখে আকৃষ্ট হচ্ছে। এই তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত বৃদ্ধ মানুষটাকে কিভাবে বশ করতে পারে ওই অনার্য রমণী? কি তবে সবটাই আমার মনের চাহিদা, যে একটা নতুন নারী শরীরকে ভোগ করবার সুযোগ পেয়ে লালায়িত? তাই কি আমি আজ আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না? মুহূর্তে চমকে ওঠে রাজন। এ কি করছেন উনি? ওই মেয়েটা অনার্য, ওই মেয়েটা অস্পৃশ্য। তাকে সম্ভোগ করা তো দূর, স্পর্শ করলেও নিজ সম্মান থেকে স্খলিত হতে হবে তাকে। এ কথা কি তিনি জানেন না? কিসের স্থলন? মেয়েটি তার বন্দী, একজন রাজদ্রোহী অপরাধী। তার উপরে সব রকমের অধিকার রাজা আর তা সে ওনার লালসা চরিতার্থ করাই হোক না কেন। যা খুশি করতে পারেন রাজা। এই প্রণতি নগরে কে এমন আছে যে তাকে প্রতিহত করতে পারে? কিন্তু এতে রাজার বিবেক তাকে সায় দেয় না। মনে করিয়ে দেয় তার উপর প্রজাদের শ্রদ্ধা ভক্তি। তারা যখন জানতে পারবে, তখন তাদের মনে রাজার প্রতি ভক্তি নস্যাৎ হয়ে যাবে। অবশেষে রাজা নিজেকে আশ্বস্ত করেন, এখন নয়, উনি রাতের অন্ধকারে যাবেন ওই কারাগৃহে যেখানে বন্দি করে রাখা আছে সেই রমণী। যখন গোটা রাজপ্রাসাদ ঘুমিয়ে পড়বে, তখন কেউ জানতে পারবে না ওনার এই গুপ্ত অভিসারের কথা। সন্ধ্যার স্লট ফাঁকা, তাই উজান বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। ও নিজেই চেয়েছিল বলুকে ওর কাছে রাখতে। ওর যেন বারবার মনে হচ্ছে ছেলেটা একটু অদ্ভুত। ছেলেটা যেন ওর ব্যাপারে অনেক কিছু জানে। ওর আদি বাড়ির সাথে কোনো না কোনো সম্পর্ক ছেলেটার আছে, আর সেটা কি সেটা জানতে না পারা পর্যন্ত উজানের কিছুতেই ভালো লাগছে না। বলুকে একবার বলতেই ও রাজি হয়ে গেল। চন্দননগর স্টেশনে নেমে একটা রিক্সা করে বাগবাজার নেমে সেখান থেকে তার ফ্ল্যাট হাঁটা পথে বড়জোর 2 মিনিট।
কিছু কেনাকাটা আছে, তাই বাগবাজারে নামবে বলেই ঠিক করলো। এতক্ষণ বলু একটাও কথা বলেনি, চুপ করেই বসেছিল। এবার উজান জিজ্ঞেস করলো, কিরে, তোকে যে বললাম একবার তোর বাড়িতে জানিয়ে দে, কিছু তো করলি না। তোর বাড়িতে তো চিন্তা করবে তুই বাড়ি না ফিরলে। কে কে আছে তোর ফ্যামিলিতে? আমার কেউ নেই। কেউ নেই মানে? মা বাবা কেউ নেই? তুই কোথায় থাকিস? কোথায় আর থাকবো, কোথাও থাকি না, তবে একটু পরে তোমার বাড়িতে থাকবো। ড্রিমার্স হোম, তাই না তোমার ফ্ল্যাটের নাম? উজান হেসে ঘাড় নাড়ে। হ্যাঁ, আসলে আমি স্বপ্ন দেখতে খুব ভালোবাসি জানিস, তাই নাম রেখেছি ড্রিমার্স। কথাটা বলেই চমকে ওঠে উজান। তুই কি করে জানলি আমার ফ্ল্যাটের নাম ড্রিমার্স হোম? এই রে, কি করে বলি বলো তো? সুমি বা রচনা তোকে বলেছে তাই না? হ্যাঁ, হবে হয়তো। আচ্ছা বলু, একটা কথা বল, তুই কি জন্ম থেকেই চোখে দেখতে পাস না, নাকি কোনো অ্যাক্সিডেন্ট? এ কি গো উজানদা, তুমি নিজেই তো আমার চোখে গরম সীসা ঢেলে দিয়েছিলে, আর তুমি ভুলে গেছো? বলুর কথা শুনে চমকে ওঠে উজান। এ কি বলছে ও? এই কথা জানাজানি হলে তো ভীষণ বিপদ। তাও ব্যাপারটা বোঝার চেষ্টা করে উজান। ও বুঝতে পারছে এটা বলুর একটা ফন্দি। এই সব কথা বলে উজান ঘাবড়ে গেলে ওর থেকে টাকা হাতিয়ে নেওয়ার পদ্ধতি। কিন্তু ও যে বলুর ট্রিকটা বুঝে ফেলেছে সেটা ওকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। ও হ্যাঁ, তাই না? আমি তো তোর চোখে গরম সীসা ঢেলে দিয়েছিলাম, আমার মনে পড়েছে। তাহলে তোর তো আমার উপর ভীষণ রাগ, তাই না? তার থেকে চল এক কাজ করি, তোকে আমি এখন লোকাল থানায় নিয়ে যাচ্ছি। তুই সেখানে গিয়ে আমার নামে অভিযোগ করবি, তারপর ওনারা তদন্ত করে দেখবেন, তারপর আমাকে শাস্তি দেবেন। সেটা ভালো হবে না? আমি তো তোমার ওপর কোনো রাগ করিনি উজানদা, আর তুমি মিছে মিছে আমাকে থানা পুলিশের কথা বলে ভয় দেখাতে চাইছো। আমি তো তোমায় রক্ষা করতে এসেছি, তোমাকে শাস্তি দিতে নয়। ওরে বাবারে, তাই নাকি? হ্যাঁ গো উজানদা, তুমি বুঝতে পারছো না? তোমার সামনে ভীষণ বিপদ। শোন বলু, এবার ভীষণ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু আমি কিন্তু এবার তোকে থানায় নিয়ে যেতে বাধ্য হব। আসলে তুমি আমার কথা বুঝতে পারছো না উজানদা, তুমি একটু মন দিয়ে শোনার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে। এনাফ ইজ এনাফ বলু। কি শুনবো আমি? বল, কি শুনবো? আচ্ছা শোনো তবে। উজান হঠাৎ বুঝতে পারে ওর চারপাশটা একেবারে স্তব্ধ, কোথাও কোনো শব্দ নেই। শুধুমাত্র একটা মহিলার কান্নার শব্দ ও শুনতে পাচ্ছে, কিন্তু সেই কান্নায় যেমন দুঃখ সেই রকমই আক্রোশ। কোনো একজন মহিলা কাঁদছেন অনেক অনেক দূরে কোনো একটা জায়গায়, কিন্তু কে এই মহিলা? কোথায় কাঁদছেন তিনি? কেনই বা কাঁদছেন? আর উজানের সাথে তার সম্পর্ক কি? উজান কিছুতেই বুঝতে পারছে না। শুনছিলেন জন্মান্ধ প্রথম পর্ব। ঠিক এই জায়গা থেকে আগামী গল্প শুরু হবে। কি মনের মধ্যে একটা আক্ষেপ কাজ করছে যে কোন জায়গায় শেষ হয়ে গেল? কে বলু? আর কি রয়েছে উজানের অতীতে? এই রাজা প্রতাপ মল্লর দরবারের সঙ্গে এদের কানেকশনটা কি আপনি বুঝতে পারছেন? আপনি যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট করে বলে দিন যে দ্বিতীয় পর্বে কি ঘটতে চলেছে, তার একটা অ্যাজাম্পশনও আপনি লিখতে পারেন। আমরা নিশ্চয়ই আপনি শতভাগ ভুল হবেন, তবুও একটা চেষ্টা করে দেখুন না। ফিরছি দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং থ্রিল চার্জারের গল্পে থাকুন। ধন্যবাদ।